মুরব্বি মুরব্বি আমি যখন লেখাপড়া শেষ করে এসেছি, আমার দাদা ছিলেন পীর সাহেব, ফুরফুরা সিলসিলার। আমার আব্বা ইন্তেকাল করার কারণে আমার দাদা সেই কাজটা আমার উপরেই দিয়েছেন, যেহেতু আব্বা ছিল না। সেজন্য দাদার কাছ থেকে সে দরবারের দায়িত্ব পাওয়ার পরে আমি সেখানে একটা কমপ্লেক্স করি। দাদা আমাকে 9 শতক জায়গা দিয়েছিলেন ওনার থেকে। তারপরে আল্লাহর খাস মেহরবানি, আমি দায়িত্ব পাওয়ার পরে প্রায় 1800 শতক মানে 18 একর জায়গা আমি এই প্রতিষ্ঠানগুলোর নামে ক্রয় করি। বর্তমানে এখানে 10টা প্রতিষ্ঠান আছে। একটা খানকা আছে জিকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হিপসখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, একটা মসজিদ, যেটা সম্পর্কে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে কথা হয়েছে, মানুষ শুনেছে, জেনেছে, দেশ বিদেশ থেকে মানুষ পার্টিসিপেট করেছে। এটা 19,000 স্কোয়ার ফিটের একটা ভবন, যেখানে আপনার মসজিদ এবং হাসপাতাল থাকবে। এটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করেছিলাম যে মসজিদ তো সবাই করে, মসজিদ সব জায়গায় হয়, কিন্তু বাংলাদেশের অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীর খেটে খাওয়া মানুষগুলো, যে মানুষগুলো জীবনে বৈষম্যের শিকার, আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন স্বাধীনতার স্বাদ ভোগ করছে, যেন সেই জায়গায় যেন চিকিৎসার ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়া না লাগে, এজন্য আমি নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3তলায় মসজিদ করেছি, যেখানে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। শুরুতে যদিও 15 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 30 কোটি টাকা। মজার একটা বিষয় হলো, অনেকে আমার কাছে জানতে চায় আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় ওয়াজ করি। এটা একটা মধুর স্মৃতি। আমি যখন ঢাকা থেকে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে যখন আমি আসি, তখন আমি প্রমিত বাংলায় শুদ্ধ করে করেই কথা বলতাম, ওয়াজের ময়দানেও। তখন আমার যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী গ্রামের মানুষ, ওরা বলতেছে যে হুজুর আপনি এভাবে কথা বলেন, মনে হয় যেন দূরের কোনো মানুষ, আপনি আমাদের মানুষ, এরকম মনে হয় না। তখন আমি চিন্তা করলাম কী করতে হবে। আমরা যেভাবে কথা বলি আপনি সেইভাবে কথা বললে তখন এটার এফেক্ট হবে বেশি। আমি চিন্তা করলাম আমি যদি তাদেরই না হতে পারি, তা আমার কথাগুলো তারা গ্রহণ করবে কেন? তখন আমি আমার মতো করে একেবারে অজপাড়াগাঁয়ে যেমন করে কথা বলে, সেই ছোট্টবেলা যেমন করে কথা বলতাম, মানুষ এখনও কেমন করে কথা বলে, এগুলো শুনে শুনে দেখে দেখে আমি এখন কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতে গিয়ে এমনই হয়েছে যে মানুষ, আমি যেখানে যাই, যেমন আমাকে কুমিল্লা সিটি কর্পোরেশন আওতায় এক জায়গায় এক মাহফিলে দাওয়াত দেওয়া হলো। তা আমি যখন একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলছিলাম, পুরা প্যান্ডেল থেকে একটা চিৎকার আসলো, হুজুর এভাবে না, ওই রকম। তখন আমি বুঝেছি তারা ওরকম কথা শুনতে চায়। তা আমি মালয়েশিয়াতে যখন গিয়েছি, দেশের বাইরে যেখানেই গিয়েছি, ওরা আমার ওই রূপটাই দেখতে চায়, ওই কথাগুলোই শুনতে চায়। এটা আমার জীবনে আমি মনে করি আমার জন্য সবচেয়ে একটা মধুর স্মৃতি এবং সকলের একটা অকৃত্রিম ভালোবাসা। আমি সাধারণত যেখানে আলোচনা করি, আমার একটা অভ্যাস কি, আমি চেষ্টা করি সবগুলোকে মানুষকে বসিয়ে রাখার জন্য। বিশেষ কোনো প্রয়োজন, এটা তো ভিন্ন কথা, আপনার প্রয়োজন লাগতেই পারে, আপনার কোনো জরুরি কাজ হতে পারে, কিন্তু অযথা উঠে যাওয়া এটা আমি কখনো অ্যালাউ করি না মাহফিলে। এটা আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয় যে আমি কথা বলবো, আপনি উঠে গেলেন, তাহলে কি আমার কথা পছন্দ হলো না? আমার কথাগুলো কি আপনার কাছে ভাল লাগে নাই? আমার কাছে নিজের কাছে কেমন যেন একটা বিব্রত বোধ করি আমি। তা আমি কাউকে যখন উঠতে দেই না অযথা। তো এক মুরব্বি যখন উঠে যাচ্ছিল, তখন আমি মুরব্বিকে ডেকে বলছিলাম, মুরব্বি বয়সে তো মুরব্বিকে তো আমরা মুরব্বিই বলি, তা আমি এইটাই বলছিলাম, মুরব্বি মুরব্বি মানে যাওয়া যাবে না। এইটাকে মানুষ এভাবে গ্রহণ করবে, এভাবে নিয়ে নেবে, এটা আমি বুঝি নাই। এই কথাগুলো আমার সবগুলো আগের কথা। এই কথাগুলো আমি 5ই আগস্ট আমাদের যে বৈপ্লবিক একটা পরিবর্তন হলো, বাংলাদেশের একটা রেজিম বদলে গেল, মানুষ যখন স্বাধীনতার আস্বাদ নিতে শিখলো, এই কথাগুলো তখন তারা ওভাবে, যেমন আপনাকে বলি, যেমন আমি এক মাহফিলে বলছিলাম যে এই দেখো এক লোক আসছে, কামাইয়া কুমাইয়া একবারে সমান। তো এর মানে আমি কিন্তু ওনাকে ইন্ডিকেট, এই এখন যে বর্তমানে সালমান এফ রহমান দাড়ি কামাইছে এই জন্য বলি নাই, বলছিলাম অনেক আগে, কিন্তু এই কথাটা এখন তো ওটার সাথে হুবহু মিলে গেছে। এখন মুরব্বি দিয়ে আমি বলছিলাম অনেক আগে, এখন মুরব্বি শব্দটা দিয়ে মানুষ সাবধান করতে পারছে, এই
এখন কিন্তু আগের দিন আর নাই। মুরব্বি ফাইল আটকাইয়া ঘুষ খাবেন সেদিন আর নাই। মুরব্বি সুদ খাবেন সেই দিন আর নাই। মুরব্বি মাদক ব্যবসা করবেন সেই দিন নাই। চাঁদাবাজি করবেন, স্ট্যান্ড দখল দেবেন সেই দিন আর নাই। এখন মুরব্বি ভালো অর্থে ব্যবহার করতেছে, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু টিকটকার, এটা দিয়ে নেগেটিভ বলবো না আমি, জাস্ট আনন্দ ঘন একটা পরিবেশে অনেকে দেখলাম এটার সাথে বাজনাও সেট করেছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমার দৃষ্টিতে কাম্য না। এই একটা শব্দ যেটার মাধ্যমে আজকে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্যে মানুষ এটা সাবধান বাণী হিসাবে নিচ্ছে, সেখান থেকে যদি আমরা হালকা করে ফেলি তাহলে এটা মোটেও ঠিক হবে না। যারা করছেন আর করবেন না, যারা করেছেন তারা মুছে নেবেন, এটা আমার প্রত্যাশা। আমি ওইটাই মনে করি, যেমন করে মেজর জলিল বলেছিলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। কারণ রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের অপসংস্কৃতি, অপকর্ম, দুর্নীতি এমনভাবে গেড়ে বসেছে, ইচ্ছে করলে আপনি 15 দিনে, 20 দিনে, 6 মাস, 1 বছরে এর থেকে বের হয়ে আসবেন, এটা কিন্তু কঠিন। এই জায়গা থেকে যেহেতু আমরা বের হয়ে এসেছি, কিন্তু এখন ধরে রাখা হচ্ছে। নবীর সুন্নাহ আপনি জেনে আনন্দিত হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, তিনি সাহাবাদেরকে ডেকে বলতেন, যুদ্ধের সাজ খোলা যাবে না, যে সাজ রণসাজে আমরা সজ্জিত, এটা খুলে ফেলা যাবে না। 100% আমাদেরকে প্রিপারেড থাকতে হবে, যে কোনো সময় শত্রু আবার আক্রমণ করতে পারে। যারা স্বাদ গ্রহণ করেছে দুর্নীতির, যারা টাকাগুলো লুটে নিয়েছে, তারা ইচ্ছে করলে আপনাকে আবার ছুবল মারবে না। ছুবল মারতে মারতে যাদের অভ্যাস হয়ে গেছে, সে আবার ছুবল মারবে না সুযোগ পেলে, এটা আশার চেয়ে দুরাশা বেশি। সুতরাং সম্পদ অর্জন করার আগে আপনি খুশি ছিলেন, চোর ডাকাতের ভয় নাই, কিন্তু সম্পদ অর্জন করার পরে আপনি খুব ভীত সন্ত্রস্ত, কখন ডাকাত এসে আপনার অর্জিত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। সুতরাং স্বাধীনতা যেহেতু আমরা অর্জন করেছি, এর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাজ, কোনো মতলববাজ আমাদের এই সুন্দর স্বাধীনতাকে যেন হরণ করে নিতে না পারে। রাত জেগে জেগে প্রতিটি সেক্টরে আমাদেরকে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। চ্যানেল 24 বরাবর ভালো ভূমিকা রাখছে, কিন্তু সাংবাদিকতা এমন এক মহান পেশা, আপনি ইলেকট্রনিক্স মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার চোখ দিয়ে কিন্তু মানুষ বাংলাদেশকে দেখে। আপনি যে নিউজটা যেভাবে দেবেন, সেই নিউজটা চ্যানেল 24-এ দেখে মানুষ এটাকেই গেঁথে নেবে। কারণ আপনি একটা জিনিস শুনে মানুষ বিশ্বাস করতে চায় কম, কিন্তু যখন সচিত্র প্রতিবেদন চলে আসে তখন এটাকে মানুষ গেঁথে নেয় হৃদয় মাঝে। সুতরাং চ্যানেল 24 নিশ্চয়ই স্বাধীনতায় বিশ্বাসী একটি চ্যানেল, নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মাথা উঁচু করে ধরার জন্যে তারা ভূমিকা রাখছে। আর এটাই যদি হয় তাদের মূলমন্ত্র, সবার আগে দেশ, ব্যক্তি স্বার্থের চাইতে দেশের স্বার্থ বড়, তাহলে চ্যানেল 24 যেন সবসময় এটা মনে রেখে, হৃদয়ে একটা অনুভূতি নিয়ে যেন মানুষকে জাগানোর জন্যে এবং মানুষের সুকুমার বৃত্তিগুলো লালন করার জন্যে, কুপ্রবৃত্তিগুলো দমন করে সুপ্রবৃত্তি লালন করার মাধ্যমে জাতিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, চ্যানেল 24 সেই ভূমিকা রাখবে। তাহলে চ্যানেল 24-কেও 24 আওয়ার্স মানুষ মনে রাখবে। নামটা যেহেতু দিয়েছে 24, এবং 24 আওয়ার্স যেন তাদেরকে মনে রাখে, এজন্য তাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, ঝুঁকি নিতে হবে। জীবনের উপরে আঘাত আসবে, আপনার টিটকারি আসবে, মস্কারা আসবে, নানান ধরনের হুমকি ধমকি আসবে, রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে চ্যানেল 24 আওয়ার্স তাদের ভূমিকা রেখে যাবে, এটা আমার প্রত্যাশা।